জান পাখিরা, আমি শুরুতে বলে দিচ্ছি, স্টোরিটা আমি নিজে লিখছি। তোমরা যারা আমার শর্টস ভিডিও দেখো তারা জানো নিশ্চয়ই যে আমি কতটা মাসুদ। তো স্টোরিটা ওইরকমই হবে, একদম মাসুদ মার্কা। যারা ডার্ক রোম্যান্স পছন্দ করো, মাসুদ মার্কা কথাবার্তা পছন্দ করো, মাসুদ মার্কা স্টোরি পছন্দ করো, তাদের জন্য এই স্টোরিটা। জানি না কেমন হয়েছে, তোমরা স্টোরিটা দেখার পর বলবা স্টোরিটা তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে মোটিভেশন দেয়। তো বেশি বেশি লাইক কমেন্ট করবা। আর অবশ্যই যারা টেকো স্টোরি পছন্দ করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, তাদের কাছে শেয়ার করবা। তো বেশি বকবক না করে চলো স্টোরিটা শুরু করি। এই মেয়েটা আমাকে পাগল করে ফেলবে। ক্লান্ত শরীর নিয়ে সবে মাত্র জঙ্গল বিছানায় শুয়ে চোখ বন্ধ করলো। ঘুম থেকে হানা দিতে এক নারী তার ঘুমের 12টা বাজাতে চলে এসেছে। মেয়েটা খালি গায়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজের শরীরে বডি ওয়াশ মারছে, হালকা শরীর নড়ছে আর গান গাইছে। ঝর্ণার পানি গড়িয়ে পড়ছে মাথা থেকে পায়ের পাতা অব্দি। মেয়েটা আস্তে করে জঙ্গলের দিকে ঘুরে অবাক চোখে তার দিকেই তাকিয়ে আছে। জঙ্গল ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটার সবকিছু তার সামনে উন্মুক্ত, পা থেকে মাথা অব্দি জঙ্গল পুরো শরীর অ্যাডমায়ার করছে। জঙ্গকের পুরুষত্ব তাকে জানান দিচ্ছে, আমি বলতেও তোর শরীরে একটা অংশ আছে যে বড্ড ছটফট করছে এই সময়। জঙ্গক তার হাত ঘুষতে থাকে তার দুই পায়ের মাঝখানে। তার উত্তেজিত লিটল মাস্টারকে শান্ত করার বৃথা চেষ্টা করছে, যে এই সময় তাকে অনেক খোঁচাচ্ছে। শান্ত হওয়ার নামই নিচ্ছেন না। ওই নারীটার সঙ্গ চাচ্ছে। আপনা আপনি মুখ দিয়ে অদ্ভুত শব্দ বেরোচ্ছে। এরকম দৃশ্য জঙ্গক জীবনেও দেখে না। জঙ্গক বিরক্ত হয়ে মনে মনে বলছে, শালি, ঘুমোতে আসলেই কেন তোকে আসতে হবে? কেন কেন আমাকে আর আমার লিটল মাস্টারকে জ্বালাতে হবে? উফ, বাস্তবে আসতে পারিস না, স্বপ্নে কেন আসিস? কেন আমাকে জ্বালাস? আমি নেশা মাল, কন্ট্রোললেস। আমি যদি কন্ট্রোললেস হয়ে যাই, শালি সামলাতে পারবি তো আমাকে? কেন আমাকে জ্বালাচ্ছ পাখি? কেন? এখন আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করব? এই গরমে শরীরটা আরো গরম হয়ে গেছে। জঙ্গক নিজেকে নিজেই বকছে, জঙ্গক, এই 29 বছর কাটিয়ে দিলি নারী সঙ্গ ছাড়াই। কত উন্মুক্ত নারী দেখলি, তখন তো তোর কিছুই হলো না। তাদের দেখে তোর ফিল আসলো না। শেষে কিনা একটা বাচ্চা মেয়েকে দেখে ফিট হয়ে গেলি। তোর লাগাম টানা মনস্টার বেলাগাম হয়ে গেল। জঙ্গক নিজের মনকে শাসায়, যা হয়েছে হয়েছে। এখন এই মেয়েটাকে আমার চাই, যে করে হোক, যেভাবেই হোক। আমার লাগবে শোনা। এমপি জীবন জঙ্গককে কন্ট্রোললেস করেছিস না? যখন তুই আমাকে কন্ট্রোললেস করেছিস, তোকে আমাকে সামলাতে হবে। তোর ওইটাই আমার এইটাকে কন্ট্রোল করতে পারবে। জঙ্গক নিজের লিটল কুকিকে হাত বুলিয়ে শান্ত করতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। যেভাবে সে পেকে দেখেছে সেটা তার চোখের সামনে ভেসে উঠেছে। সে নিজের বউয়ের হক নষ্ট করবে না, এক ফোঁটাও না। তাই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ট্রাউজারের ফিতা বাঁধতে বাঁধতে সে নিজের জিম করার রুমে চলে এলো। পাক্কা 10 মিনিট পাঞ্চিং ব্যাগের সাথে যুদ্ধ করলো। না, তাও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। 20 মিনিট দৌড়ালো, তারপর লম্বা একটা শাওয়ার নিল। ফজরের নামাজ আদায় করে শুয়ে পড়লো। মনে মনে বলল, আর মাত্র কিছুদিন সোনা পাখি। আমার ঘুম হারাম করে শান্তিতে ঘুমাচ্ছ না? ঘুমিয়ে নাও। আমার কাছে আসলে তোমাকে আর ঘুমোতে দিব না। আচ্ছা, তুমি কি জানো তোমার জন্য এই লাগামহীন পুরুষটা বেলাগাম হয়ে গেছে? না, তুমি জানো না। তুমি যদি জানতে, তাহলে বিয়েটা ভাঙতে পারতে না, বিয়ে করতে মানা করতে না, সত্যি আমার কাছে চলে আসতে। জঙ্গক একা একাই কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। বেচারা জঙ্গক ঘুমাচ্ছে। অনেক কষ্ট করেছি সারা রাত। চলো আমি তোমাদের জঙ্গকের এইরকম করার কারণ বলি। ইনি হচ্ছে দ্য গ্রেট মাসুদ মার্কা এমপি জীবন জঙ্গক। সবাই তাকে সম্মান প্লাস অনেক ভয় পায়। মেয়েদের ক্রাশ হবেই না কেন? অসম্ভব সুদর্শন পুরুষ তিনি। তার জিম করা বডি যে কোনো মেয়ের রাতের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। বাবা কিম নামজুন বিজনেসম্যান, মা সেফজিন হাউসওয়াইফ। বড় ভাই সুগা বাবার বিজনেস সামলাচ্ছে। বড় ভাইয়ের স্ত্রী জিমিন তার খুব ভালো বন্ধু। জঙ্গক তাদের পরিবারের প্রথম না যে রাজনীতি করে। তার দাদাও ছিল রাজনীতিবিদ। দাদা থেকেই তার রাজনীতিতে জড়ানো। তারপরে তার আসন পেয়েছে তার নাতি জীবন জঙ্গক, আর বিপুল ভোটে জয়ী হয়েছে। আর এই হচ্ছে কিম তাইয়ং-তে, অনার্স 2য় বর্ষের ছাত্রী। খুবই দুষ্ট, প্রফুল্ল, ছটফটে, স্পষ্ট ভাষী। মুখের উপর কথা বলে দেওয়া তার স্বভাব। কেন চুপচাপ রাখবে? যাকে যা বলা একদম স্পষ্ট বলে দিবে।
তোর বাবা জি হোক ভূমি অফিসে চাকরি করে, মা আয়ু বেগম হাউসওয়াইফ, তার একটা ছোট বোন আছে নাম লিসা। সারা রাত বৃষ্টি হয়েছে, তে রেডি হচ্ছে ভার্সিটির জন্য। বৃষ্টির রেস্ট এখনো কাটেনি, রাস্তাঘাট এখনো ভিজে, বেশ কিছু ভাঙা জায়গায় পানিও জমে আছে। তে এ নিয়ে বেশ বিরক্ত হচ্ছে। ভার্সিটিতে ইম্পর্টেন্ট ক্লাস না থাকলে সে কখনোই বের হতো না। তে বিরক্ত হয়ে নিজে একা একা বলছে, আজব তো, একটাও রিক্সা পাচ্ছি না। আজকে কি সব রিক্সাওয়ালা মামারা ধর্মঘট দেখেছে নাকি? একটাও রিক্সা কেন পাচ্ছি না? তে বিরক্ত চোখে হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে সময়ও বেশি নেই, মেজাজটা আরো চড়ে যাচ্ছে। ঠিক তখনই রাস্তার পাশ দিয়ে একটা গাড়ি যাওয়ার সময় গর্তে থাকা ময়লা পানি এসে তেকে ভিজিয়ে দিয়ে যায়। আব্বে কোন সারারে বাল ছাল, চোখে দেখোস না নাকি? বলে পাশে থাকা বড় সড়ো একটা ইটের টুকরা ছুঁড়ে মারে গাড়ির দিকে। গাড়ির মালিকের ভাগ্য ভালো হওয়ায় ইটটা গিয়ে লাগে গাড়ির লুকিং গ্লাসে। সাথে সাথে গাড়ি থেমে যায়। গাড়িটাকে থামতে দেখে তে হন্তদন্ত হয়ে ছুটে গাড়ির দিকে। গাড়ি থেকে ততক্ষণে বেরিয়ে এসেছে ইউনো। ও মাই গড, এই অসভ্য মেয়ে, তোমার কি মাথার সমস্যা আছে নাকি? কি করেছে দেখো। তে নিজের ড্রেসের দিকে ইশারা করে বলে, আপনার চোখে সমস্যা আছে নাকি? দেখুন কি করেছেন আমার ড্রেসের। বৃষ্টির দিনে রাস্তায় বেরোলে এমনটা হতেই পারে। যদি এতটাই সমস্যা হয় তাহলে রাস্তায় কেন বের হয়েছো? আপনিও রাস্তায় কেন গাড়ি নিয়ে বের হয়েছেন? পাবলিকের গায়ে ময়লা ছিটাবেন আর পাবলিক কিছু বলবেন না? আমি তো শুধু কাজ পেয়েছি, অন্য কেউ হলে তো পুরো গাড়িটা ভেঙে দিত। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? কার গাড়ির লুকিং গ্লাস ভেঙেছো? গাড়িতে কে বসে আছে তোমার কোনো ধারণা আছে? আজব পাবলিক তো। গাড়িতে কোন দেশের প্রেসিডেন্ট আছে সেটা জেনে আমি কি করব? তুমি তো খুব বাজে বকো। ইউনো অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে কারোর সাথে তর্ক করছে। জঙ্কুকের বেশ বিরক্ত লাগছে। এত কথা বলার কি আছে? খাটিয়ে দুটো চড় লাগিয়ে চলে এলেই তো হয়। বিরক্ত হয়ে এইবার নিজেই নেমে এলো গাড়ি থেকে। জঙ্কুক রাগে চোখে সামনে না তাকিয়ে বলল, এত কথা বলার কি আছে ইউনো? কথাটা আর শেষ করতে পারলো না। সামনে দাঁড়ানো মেয়েটাকে দেখে চোখ আটকে গেল। কিন্তু কালকের কাজল চোখে মেয়েটা। আরে দেখ না জঙ্কুক, মেয়েটা কত বড় অসভ্য। একে তো গ্লাস ভেঙেছে, আবার এখন মুখে মুখে তর্ক করছে। মেয়ে না হলে এতক্ষণ ওর হাত গোড়। থাম ইউনো, ভুলটা আসলে আমাদেরই। আসলে এরকম ভাঙা রাস্তায় আরো সাবধানতার সাথে গাড়ি চালানো উচিত ছিল। সরি ম্যাডাম, ড্রাইভার বুঝতে পারেনি। জঙ্কুকের মুখ থেকে এত মিষ্টি আর ভদ্র ভাষার কথা শুনে আকাশ থেকে পড়লো ইউনো। যেই মানুষের নাকি কথার আগে হাত চলে, সে এই মেয়ের সামনে এত মিষ্টি করে কথা বলছে না, সে নিশ্চয়ই বাংলা টাংলা খেয়েছে, তাই তো ভুলভাল বলছে। ইউনো, আমরা যদি জনগণের সুবিধা অসুবিধা না দেখি তাহলে কিভাবে হবে বলতো? হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই বলেছিস। আপনারা কেন দেখবেন? দেখবে তো এই এলাকার খবিশ এমপিটা। তের মুখে কথা শুনে কেসে উঠে জঙ্কুক। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, তার সামনে দাঁড়িয়ে তাকেই কবিশ বলছে। জঙ্কুক, এই মেয়ে তোকে কবিশ বললো? দেখছিস কত বড় বেয়াদব। তে অবাক চোখে তাকালো। আরে আরে, ওনাকে কখন বললাম? আমি তো বলেছি। এক মিনিট আপনি আপনি কি? জি ম্যাডাম, আমি এই এলাকার খুবই শিল্পী। এটা কি সত্যি? তে ব্যাকেলের মতো একটা হাসি দেয়। তে মনে মনে নিজেকেই বকছে, তের বাচ্চা, নিজের মুখটা একটু দেখে শুনে খুলবি না? আম্মু সবসময় ঠিকই বলে আমি একদিন এই মুখের জন্যই মস্ত বড় বিপদে পড়বো। এখন আমি কি করব? আমার কি করা উচিত? আমি কি এখন এখান থেকে দৌড়ে পালাবো নাকি সরি বলবো? হ্যালো ম্যাম, কথা বলছেন না কেন? কি হলো, কোনো সমস্যা? তে বেচারি পড়েছে ম্যানকে চিপায়। এখন কি করবে সে? তে আমতা আমতা করে বলল, মানে ওই কথাটা মোটেও আমার না। আমাদের পাশের বাসার আক্কাস আলীর 7 নাম্বার বউয়ের, 5 নাম্বার ভাইয়ের, 4 নাম্বার বউয়ের, 6 নাম্বার ভাইয়ের বউয়ের কথা। উনি সব সময় আপনার নামে বদনাম করে। আমি কিন্তু করি না, আমি খুবই ভদ্র মেয়ে, আমি কারো বদনাম করি না। সত্যি বলছি স্যার, বিশ্বাস করুন। আসলে সবসময় ওদের কাছ থেকে এসব শুনি তো, তাই মুখ ফসকে বের হয়ে গেছে। এখন মুখ খুললেও বিপদ, না খুললেও বিপদ। জঙ্কুক ভ্রু কুঁচকে তের দিকে তাকায় আর বলে, ইয়া আই নো ইটস নট ইউর টক। এটা কখনোই তোমার কথা হতে পারে না। তুমি দেখতে তো মিষ্টি, তোমার কথাগুলো মিষ্টি হবে অবশ্যই। জঙ্কুক কিছুদিন আগেই তার মায়ের কাছে তের ছবি দেখেছে। কাজল কালো চোখ, লাল শাড়িতে লাল টুকটুকে বউয়ের মতো লাগছিল তেকে। সেদিন দেখেই ফিট খেয়ে আছে। আজ আবার দেখলো রণচণ্ডী হিসেবে, ধানের লঙ্কা একদম। তে এক প্রকার দৌড়ে পালাচ্ছে। জঙ্কুক তা দেখে বাঁকা হেসে মনে মনে বলে, পালাও সোনা পালাও, কত দূর পালাবে? সেই তো আমার কাছে ধরা পড়তে হবে। বেচারিকে আর কোনো কথাই বাড়ায় না, এক প্রকার পালিয়ে আসে সেখান থেকে। বাসায় ঢুকতেই তার মা তাকে জিজ্ঞেস করলো, কি হলো তে, ফিরে এলি কেন?
দেখো না আম্মু, গায়ে কাদামাটি লেগে গেছে, শরীর থেকে বাজে গন্ধ আসছে। কিভাবে যাবো আমি এখন? তাই ফিরে এসেছি, এখনই শাওয়ার নিতে হবে। হ্যাঁ, খুবই বিশ্রী অবস্থা। যা যা মা, উপরে যা, তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নিচে আয়, বাড়িতে মেহমান আসবে। তোর আব্বু কেবলই বলে গেল আমাকে অনেক কাজ করতে হবে। প্লিজ মা, তাড়াতাড়ি নিচে এসে আমাকে একটু সাহায্য করে দে। ঠিক আছে আম্মু, আমি এখনই যাচ্ছি আর এখনই আসছি। তে জানতে চাইলো না কে আসবে। কে আসবে না আসবে তাতে তার কোনো মাথা ব্যথা নেই। তে নিজের রুমে চলে যায় শাওয়ার নিতে। বৃষ্টির গন্ধ আসছে শরীর থেকে, গা ঘিন ঘিন করছে তার। তাড়াহুড়োতে দরজার লক লাগাতে ভুলে যায়। কলিং বেলের শব্দে আরু বেগম দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? জি আন্টি, ভালো। আরে বাবা, বাইরে কেন? ভেতরে এসো বাবা। জিহুবের কথা সবার পেছনে তাকায়। জঙ্কুক আর ইউনু ভেতরে আসে। জিহুবকে সালাম দিয়ে তারা সোফায় বসে। আরও চা নাস্তা আনতে কিচেনে যায়। জঙ্কুক এখানে তাদের নতুন অ্যাপার্টমেন্ট বানাতে যে জমি কিনেছে তার রেজিস্ট্রি পেপার নিতে এসেছে। নামজুন আর সুগা একটা মিটিং এ আটকে গেছে, তাই তাকে এখানে আসতে হয়েছে। এখানে আসার অবশ্য আরো একটা কারণ আছে। নামজুনের উদ্দেশ্যে তে আর জঙ্কুকের বিয়ের কথা বলা, তাই তার ছেলের সাথে তার বন্ধুকে পরিচিত করালো। জঙ্কুকের অস্বস্তি লাগছে। জিহুব বলে, তোমার বাবা মা কেমন আছে? জি আঙ্কেল, ভালো আছে সবাই। বাবা যে জন্য আমাকে এখানে পাঠিয়েছে সেই কাজটা কি হয়েছে আঙ্কেল? হ্যাঁ, আমি সব ঠিক করে রেখেছি, পেপার সব রেডি। জমিটা রেজিস্ট্রি হয়েছে তোমাদের দুই ভাইয়ের নামে। তোমার বাবা যেভাবে চাচ্ছিল সেভাবেই করেছি। আমার প্রাণ প্রিয় বন্ধু একটা কাজ দিয়েছে আর আমি সেটা করবো না, তা কি হয়? থ্যাংকস আঙ্কেল। ধন্যবাদ দিচ্ছ কেন? আমার প্রাণের বন্ধুর জন্য এটুকু তো করতেই পারো। আরো চা নাস্তা নিয়ে আসে। যেহু বলে, তোমরা নাস্তা করো, আমি রুম থেকে পেপার নিয়ে আসি। জঙ্কুক কফি মগ হাতে নিতেই অসাবধানতায় কিছুটা পড়ে যায় তার জামায়। ও শিট! জঙ্কুক ঝাড়া দিতে দিতে উঠে দাঁড়ালো। আয়ো বলল, লাগেনি তো বাবা? যাও বাবা, উপরে ওয়াশরুমে যাও, সিঁড়ি ডান সাইডের রুমটায় যাও, গিয়ে ড্রেস পরিষ্কার করে এসো। ইউনো মিষ্টি মিষ্টি হাসছে। বন্ধুকে এই প্রথম এত নার্ভাস দেখছে। যেই শুনেছে এই বাড়িতে তার না হওয়া বউ আছে, হতে পারে পারে ভাব, সেই নার্ভাস হয়ে গেল। জঙ্কুক চোখ রাঙালো। ইউনো নিচে দেখে তাকিয়ে রইল। জঙ্কুক সিঁড়ি বেয়ে উপরে গেল। সিঁড়ির ডান সাইডে প্রথম রুমটা লিসার, পাশেরটা তেল। জঙ্কুক প্রথম রুম খুলতে চাইল, বন্ধ। বন্ধ পেয়ে তেল রুমে ঢুকে পড়ে। ওয়াশরুমের দরজাও খোলা। জঙ্কুক আনমনে ওয়াশরুমে ঢুকে পড়ে। সামনে তাকাতেই জঙ্কুকের চোখ ছানা বড়া। তার সামনে ঝর্ণার নিচে একটা মেয়ে খালি গায়ে দাঁড়িয়ে আছে। পিঠ আর মাজার নিচের অংশ ঢেকে আছে চুলে। আপত্তিকর কিছু এখনো জঙ্কুক দেখেনি। দবদবা সুন্দর উন্মুক্ত কাঁধ হাঁটুর নিচ থেকে পায়ের পাতা অব্দি দেখতে পাচ্ছে। শাওয়ারের জল গড়িয়ে পড়ছে মাথা থেকে পা বেয়ে ফ্লোরে। জঙ্কুকের জানে না কি হলো, চোখ সরালো না। হাতে আর গলায় বডি ওয়াশ জেল মাখছে মেয়েটা, হালকা নাচছে। মেয়েটার কাঁপুনিতে জঙ্কুকের বুকে কাঁপুনি ধরলো। জঙ্কুক শিউরে উঠলো। টিপটিপে চোখ বুঝে সাথে সাথেই তাকালো তের দিকে। তে গুনগুন করে গান গাইছে, হালকা নাচছে। তে দুই হাত পাখির মতো বাড়িয়ে জঙ্কুকের দিকে ঘুরে তাকালো। তের সামনের দৃশ্য দেখে জঙ্কুকের বেহুশ হওয়ার মতো অবস্থা। তের পুরো শরীর উন্মুক্ত। জঙ্কুক তের মুখ, গলা, উন্মুক্ত বুক থেকে চোখ নিচে নিতেই তে পর্দা টেনে আড়াল করলো নিজেকে। জঙ্কুক বেসামাল উত্তেজিত গলায় বলল, হাত সরাও মেয়ে, আমাকে দেখতে দাও। তে চেঁচিয়ে উঠল, অসভ্য নির্লজ্জ পুরুষ, এখানে কি করছেন আপনি? বের হন এখনই এখান থেকে। লজ্জা করে না? এভাবে তাকিয়ে আছেন কেন? চোখ বন্ধ করুন তাড়াতাড়ি। জঙ্কুকের এমন অবস্থা, মনে হচ্ছে এখনই কান্না করে দিবে। জঙ্কুক কাঁদো কাঁদো ফেস করে বলল, কি বললে তুমি আমাকে? নির্লজ্জ? কিন্তু আমি তো কিছু দেখিনি। প্লিজ সোনা, হাতটা সরাও একটু, একটু দেখি, তারপরে না আমাকে নির্লজ্জ বলো। ইস, কি সুন্দর তোমার ওইগুলা, অনেক সুন্দর জান, অনেক সুন্দর। আমাকে দেখতে দিলে আমি কথা দিচ্ছি, আমি তোকে বিয়ে করবো। তের চোখ ছানা ভরা। হোয়াট দ্য ফাক আর ইউ সে? জান? কে আপনার জান? বের হন এখনই, নয়তো আমি আপনার চোখ গেলে দিব। জঙ্কুকের শরীর কাঁপছে। সে জীবনে এমন কিছু দেখেনি। তের বুকের মাংসপিণ্ড দেখে জঙ্কুক বেসামাল উত্তেজিত। স্পর্শ করতে ইচ্ছে করছে জঙ্কুকের। জঙ্কুক চুপচাপ বেরিয়ে গেল। মনে মনে বলল, জঙ্কুক, কি দেখলি এটা? কি সুন্দর ওর ওই দুইটা
হাত দিয়ে ধরলে কেমন লাগবে। আহ! জঙ্কুক কেঁপে উঠল, কেমন শিহরণ বইছে শরীরে। হাত দিয়ে শক্ত করে চেপে ধরলো তার লিটল কুকিকে, যে অনেকক্ষণ ধরে তাকে জানান দিচ্ছে তার অস্তিত্ব। জঙ্কুক তার লিটল কুকিতে হাত বুলিয়ে বলে, কুল বেবি কুল, তোর ওকে লাগবে বুঝে গেছি আমি। তোর মালিক নিজেরটা দেখে নিয়েছে, তোকেও তোরটা দেখাবে খুব শীঘ্রই। জঙ্কুক সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। জেহবের কাছ থেকে পেপার নিতে বলে সে চলে যায় বাসার উদ্দেশ্যে। জঙ্কুক বাসায় গিয়ে তার বাবা মাকে বলে তের কথা। তেকে ছাড়া সে আর কাউকে বিয়ে করবে না। বাবা মা এ বিষয়ে রাজি, কারণ তারাই তো তাকে এখানে পাঠিয়েছে। অন্যদিকে তের লজ্জায় মুখ লাল হয়ে গেছে। সে কি একটা অবস্থা! ওই অসভ্য বেটা ছেলে তার ওয়াশরুমে কি করছিল? সে সব দেখে নিয়েছে অসভ্য এমপি। তে তার মার কাছে থেকে জানতে পারে জঙ্কুকের তাদের বাসায় আসার কারণ। তে শুধু তার মার কাছ থেকে এইটুকু শুনেছে যে জঙ্কুক তাদের বাসায় কি একটা পেপার নেওয়ার জন্য এসেছিল। জঙ্কুক আর তার যে বিয়ের কথা চলছে সেটা তের মা থেকে বলে না। সেই থেকে তে জঙ্কুককে নোটিস করে, জঙ্কুকের ব্যাপারে সবকিছুর খোঁজ খবর রাখে। জঙ্কুকের সম্পর্কে জানতে জানতে জঙ্কুককে ভালো লেগে যায়। তে ঠিক করে যেহেতু জঙ্কুক তার সবকিছু দেখে নিয়েছে, সেহেতু জঙ্কুকই হবে তের ফিউচার বেবির বাবা। কিন্তু তের কপাল খারাপ, তার আগে তার বাবা তার বিয়ে ঠিক করে ফেলেছে। তে চেনে না জানে না এমন কাউকে কখনোই বিয়ে করবে না। এমনিতেও সে তার এমপিকে ভালোবেসে ফেলেছে। ওই এমপিটাকেই তার লাগবে, লাগবে মানে লাগবে। এমপি ছাড়া অন্য কাউকে সে বিয়ে করবে না মানে করবে না। তার বাবাকে সোজা সাপটা বলে দিয়েছে, কিন্তু তার বাবা নাছর বান্দা। আজ সকালে বাড়ি বয়ে সব জিনিসপত্র দিয়ে গেছে তার হবু হাজবেন্ডের বাসা থেকে, কিন্তু তে তো ওই লোকটাকে বিয়ে করবে না। এতবার বারণ করার পর এত কিছু দেওয়ার কোনো মানে হয়? তে সেই সব জিনিস নিয়ে অবশ্য অন্য কিছু প্ল্যান করছে। বর্তমানে তে অনেক সুন্দর করে সাজুগুজু করে রেডি হচ্ছে। আজ তার ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে যেখানে এমপি জীবন জগতের আসার কথা, আর তাকে ইমপ্রেস করার জন্য তে এত সুন্দর সাজ। আজকে যে করে হোক এমপিকে সে প্রপোজ করে ছাড়বে, আর নয়তো ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করাবে। কেননা ওই অসভ্য এমপিটা তে সবকিছু দেখে নিয়েছে। এখন সে এই দেখা জিনিস অন্য কাউকে দেখাতে পারবে না। মানে ভার্সিটির চত্বরে বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে তে, অনেক সুন্দর করে শাড়ি পরেছে, অনেক সুন্দর লাগছে দেখে। লম্বা লম্বা চুলগুলো খুলে রেখেছে, কোমর বেয়ে নিচে পড়ছে। সব ছেলেরা তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে, এমন ভাবে তাকিয়ে আছে মনে হয় জীবন নিয়েও মেয়ে মানুষ দেখে না। এই হচ্ছে পৃথিবীর একমাত্র মেয়ে, তাদের সামনে দাঁড়িয়ে আছে তাই তারা চোখ ফেরে ফেরে দেখছে। অন্যদিকে জঙ্কুক এইরকম সিন দেখে তার মাথায় তো আগুন ধরে গেল। তার হবু বউ, তার প্রাণ প্রেয়সী, তার একমাত্র চাওয়া পাওয়ার মানুষটাকে কেউ এইভাবে বদনজরে দিবে, জঙ্কুকের এটা একদমই সহ্য হয় না। জঙ্কুক এগিয়ে আসে তের দিকে। এইভাবে নিজের শরীর দেখিয়ে ছেলেদেরকে সিরিয়াস করার জন্যই বুঝি ভার্সিটিতে আসো? তোমাদের মতো নির্লজ্জ মেয়েরা এর থেকে বেশি আর পারেই বাকি। লজ্জা করে না? পেট পিট বের করে শাড়ি পরেছ, ছি নির্লজ্জ মেয়ে। এরকম মেয়েদের দেখলে গা জ্বলে ঘৃণায়। নিজের সম্পর্কে এইসব নোংরা কথা শুনে টলমল চোখে উক্ত বাক্য বলা লোকটার দিকে তাকালতে চোখ তার বেরিয়ে আসার উপক্রম, কারণ তার সামনে তার অতি কাঙ্ক্ষিত পুরুষ সাবেক এমপি জীবন জঙ্কুক বিরক্তিতে ভ্রু কুচকে তার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? রাস্তা ছাড়ো, তোমাকে দেখলে আমার গা ঘিনঘিন করছে। কি বললেন আপনি? আমি কি কোনো নর্দমার নোংরা নাকি যে আমাকে দেখলে আপনার গা ঘিনঘিন করছে? জঙ্কুক বলল, তার থেকে কোনো অংশে কম লাগছে না। ভালো লাগা সাইড করলো তে। এই লোকটার জন্যই তো সে শাড়ি পরেছে, আর এই লোকটাই কিনা তাকে অপমান করছে। এতটাও শান্ত নয় তে যে সবকিছু মেনে নেবে। ঝাঁঝালো গলায় বলল, এই বেয়াদব এমপি, মুখ সামলে। আমি যদি মুখ খুলি না তাহলে তোর ইজ্জত নিয়ে টানাটানি শুরু হবে। এমপি বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? সবাইকে যা নয় তাই বলবেন। আমি কিন্তু অতটাও ভদ্র নই যে আপনার এইসব অসভ্য মাতকা কথাবার্তা আমি মেনে নিব। আমার শাড়ির দাম জানেন আপনি? জঙ্কুক ভ্রু কুচকে মনে মনে বলে, আমি নিজেই তো কিনেছি, আমি প্রায় জানি না। হাউ ফানি। তে বলল, এই শাড়ি 15,000 টাকা দাম। এই যে আমি এত সুন্দর করে সেজেছি, 4,000 টাকা খরচ হয়েছে আমার। 1.5 লাখ টাকার পারফিউম ব্যবহার করেছি, আর আপনি আমাকে নোংরা বলছেন? হায় আফসোস, আমাদের এমপি চোখে দেখে না। জঙ্কুকের রাগ তর করে বাড়ছে। জঙ্কুক ভেবেছিল মেয়েটা শান্তশিষ্ট, কথাই জানে না। যা দেখলো তার ভাবনার উল্টো। What the hell are you saying? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তে বলল,
আমি হয়েছি, খারাপ তো আমার লাগছে। আমি আপনার মতো মানুষকে প্রপোজ করতে এত সুন্দর করে সেরেছি যে কিনা মেয়েদের সম্মান করতে পারে না। ছি দেখছি তোর রুচির এত অধঃপতন হয়েছে। তুই এই অসভ্য লোকটার জন্য বিয়েটা ভাঙতে চাইলে। জঙ্কুকের চোখ রাগে লাল হয়ে গেছে। তার সাথে তুই তো কারি, একে তো এত বড় অন্যায় করেছে, তারপরে আবার তার সাথে তুই তো কারি করছি। কত বড় বেয়াদব হলে এরকম ব্যবহার করে। জঙ্কুক দাঁতে দাঁত পিষতে পিষতে বলল, আর একটা উল্টাপাল্টা কথা বললে এক থাপ্পড় দিয়ে তোমার 32টা দাঁত আমি ফেলে দিব। বেয়াদব মেয়ে। কি? আপনি আমাকে থাপ্পড় দিবেন? আমার 32টা দাঁত ফেলে দিবেন? হা হা হা। আর আমার দাঁতগুলো মুছে বসে থাকবে? আপনি যদি আপনার হাতের ইউজ করেন আমাকে থাপ্পড় মেরে আমার দাঁত ফেলার জন্য, তাহলে আমিও আমার চকচকে 32 প্যাকেট দাঁত ইউজ করব আপনার 72 লাখকে আহত করার জন্য। বুঝতে পেরেছেন? তো নিজের 72 লাখ যদি সেফ রাখতে চান তাহলে আমার 32 প্যাকেট দাঁত ফেলার কথা ভুলে যান। আর এমনিতেও আপনার সাথে কথা বলার কোনো রুচিই নেই আমার। এই বলে তে সেখান থেকে চলে যায়। মনে মনে বিড়বিড় করছে আর জঙ্কুকের গোষ্ঠীর তুষ্টি উদ্ধার করছে। অসভ্য এমপি, আপনার 72 লাখ যেদিন আমি আমার 32 পাটি দাঁত দিয়ে পিষে দিব না সেদিন বুঝতে পারবেন এতে কি জিনিস। জঙ্কুক রাগে ফুঁসছে তের দুঃসাহস দেখে। এতটুকু মেয়ে, তার এত বড় সাহস, তাকে ইনসাল্ট করে তার সামনে দিয়ে ড্যাং ড্যাং করতে করতে চলে গেল। আর 72 লাখ? হোয়াট ইজ 72 লাখ? জঙ্কুক চিৎকার করে থেকে বলল, হোয়াট আর ইউ জাস্ট সে? হোয়াট ইজ 72 লাখ? আমাকে বলে যাও 72 লাখ মানে কি? তো জান পাখিরা, তোমরাও যদি জঙ্কুকের মতো 72 লাখের মানে জানতে চাও তাহলে পরের পার্টটা দেখতে হবে। পরের পার্টটার জন্য অপেক্ষা করো। আর হ্যাঁ, ভিডিওটাতে যদি লাইকের সংখ্যা কম হয় তাহলে কিন্তু পরের পার্ট দিব না। এমনিতেও তোমাদের লাইক আর ভিডিওতে ভিউ দেখা আমার স্টপ করতে ইচ্ছা করে। শুধু কিডনি অ্যাটাক পর্যন্তই খাই না থাকি, আরগুলা করি না। যদি আবার মইরা টইরা যায় তাহলে তো আর স্টোরি দেওয়া হবে না। তো সোনারা, বেশি বেশি লাইক করবা আর অবশ্যই কমেন্ট করে বলবা যে স্টোরিটা কেমন লাগছে। আর কিছু মাসুদ মার্কার ডায়লগ দিয়ে যাই যেগুলো আমি স্টোরিতে অ্যাড করব। আমার কিছু মনে পড়তেছে না।